আমরা আমাদের ক্লাসটা রেকর্ডিং হবে। তোমাদেরকে আমি এখন একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাইছো রাকিবুল? জি স্যার। দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে স্যার হ্যালো বলো স্যার, বলো বলো। কালকে কালকে একটা কিন্তু আমি কিন্তু গ্রুপে একটা ইয়া দিছি স্যার, সবার ক্লাসের জন্য স্যার। দয়া করে স্যার ক্লাসের জন্য তো এরকম একটা ইয়া দিছি, লিস্ট দিছি। ওটা তো কেউ তো মানে দেখে নাই না কি, দেখে কেউ নেই তো হবে। জয়েনই করে নাই, খালি হ্যাঁ, মুকুইত আমি একটা মেয়ে। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে মোটামুটি দুইজন ক্লাসে আসছে, রাকিবুল আসছে, মুকিত আসছে, ফারজানা আসছে। আমরা ক্লাস স্টার্ট দিয়ে দিব, যেহেতু রেকর্ডিং ক্লাস হচ্ছে। ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে শোনো। আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু পৌরনীতি প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, আইন, স্বাধীনতা, সাম্য। আমরা গত ক্লাসগুলোতে অলরেডি আমরা এগুলো পড়ে ফেলছি। আইন মান্য করার কারণ, নৈতিকতা, এগুলো সম্পর্কে আমরা জেনে গেছি। এখন আমরা আজকে পড়ার বিষয় হচ্ছে আইন ও নৈতিকতা। আইন ও নৈতিকতা নৈতিকতার পার্থক্য ও বিষয়বস্তু। তাইলে দেখো, আইন ও নৈতিকতা। আইন ও নৈতিকতা ছিল অতীতে নীতি বিজ্ঞান, ছিল পরিণতির একটা অংশ বিশেষ। আচ্ছা, নৈতিকতার গোষ্ঠীপথরে রাজনৈতিক কার্যকলাপ, আচার আচরণকে তখন বিচার করা হতো। তোমার পরিণতির জনক এরিস্টটল তাদের মতে আদর্শ রাষ্ট্রের পরিকল্পনায় নৈতিক আদর্শের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। ইতালির প্রখ্যাত রাষ্ট্র দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য নির্দেশ করেন। তাহলে আইন এবং নৈতিকতার মধ্যে সর্বপ্রথম পার্থক্য নির্দেশ করেন ইতালির রাষ্ট্রবিজ্ঞানী এবং রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি। তিনি সর্বপ্রথম আইন ও নৈতিকতার প্রকাশ করে পার্থক্য নির্দেশ করেন। তাহলে এখন দেখো, আইন ও নৈতিকতার যে পার্থক্যগুলো ছিল সেগুলো কি কি? আইন ও নৈতিকতার পার্থক্যগুলো কি কি দেখো। প্রথম পার্থক্য, পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। প্রথম পার্থক্যটা হচ্ছে পরিধি ও বিষয়বস্তুগত পার্থক্য। তাহলে আইন এবং নৈতিকতার প্রথম পার্থক্য, পরিধি বিষয়বস্তুগত পার্থক্য। আইন মানুষের বাহ্যিক আচরণ আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন কি করে? মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের মন মানসিকতা অনুভূতির সাথে আইনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। মানুষের মন মানসিকতার সঙ্গে আইনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। আইন মানুষের গোপন চিন্তা ও উদ্দেশ্যকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে। অপরদিকে নৈতিকতা মানুষের বাহ্যিক ও মানসিক আচরণ সমূহকে নিয়ন্ত্রণ করে। সুতরাং নৈতিকতার পরিধি আইনের পরিধি অপেক্ষা অনেক বেশি। সুতরাং তোমরা দেখো যে নৈতিকতার পরিধি আইনের পরিধির চেয়ে অনেক বেশি। নৈতিকতার চেয়ে আইনের পরিধিটা অনেক বেশি। তাহলে প্রথম পার্থক্যটা তো আমরা বুঝতে পারলাম, পরিধি বিষয়বস্তুগত পার্থক্য। এখন আসো খ নম্বর, নির্দিষ্টতা ও স্পষ্টতা সম্পর্কিত পার্থক্য। আইন ও নৈতিকতার যে পার্থক্যগুলো মেকিয়াভেলি করেছেন, তার মধ্যে আইনের যে ও নৈতিকতার যে পার্থক্য, যে নির্দিষ্টতা ও স্পষ্টতা সম্পর্কিত পার্থক্য। যে আইন নির্দিষ্ট ও সুস্পষ্ট কিছু, নৈতিকতা অনির্দিষ্ট ও অস্পষ্ট। আইন নির্দিষ্ট কিন্তু নৈতিকতা অনির্দিষ্ট। আইন নির্দিষ্ট কিন্তু নৈতিকতা অনির্দিষ্ট, অস্পষ্ট। আইন সার্বজনীন, দেশের সর্বত্র একই রকম আইন কার্যকর হয়। দেশের সর্বত্র একই রকম আইন কার্যকর হয়। নির্দিষ্ট ব্যক্তিবর্গ আইন ও কার্যকর ব্যাখ্যা করে থাকে। অপরদিকে নৈতিকতা আইনের মতো সুস্পষ্ট সুনির্দিষ্ট নয়। নৈতিকতা আইনের মতো সুস্পষ্ট সুনির্দিষ্ট নয়। রাকিবুল, মুকিত, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, শোনা যায়। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো যে আমরা দেশ কাল পাত্রভেদে নৈতিকতা বিভিন্ন ধরনের হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, এক সময় ভারতবর্ষে বিধবা বিবাহকে অনৈতিক মনে করা হতো, কিন্তু এখন তা মনে করা হয় না। বিধবা বিবাহকে এখন আর অনৈতিক মনে করা হয় না।
এটা নির্দিষ্টতা স্পষ্টতা সম্পর্কিত পার্থক্যের মধ্যে প্রমাণিত হয়েছে। এরপরে দেখো উচিত অনুচিতের মানদণ্ডগত পার্থক্য। উচিত অনুচিতের মানদণ্ডগত পার্থক্য। আচ্ছা, নৈতিকতা কোনো ভালো কাজকে ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় ইত্যাদির মানদণ্ডে বিচার করে। সেভাবে আইন সেভাবে এই যে মানদণ্ডে বিচার করে না। নৈতিকতা কোনো ভালো মন্দ কাজকে উচিত অনুচিতের মানদণ্ডে বিচার করে, কিন্তু আইন সেভাবে মানদণ্ডে বিচার করে না। আইনের মানদণ্ড ভিন্ন। আলো ছাড়া গাড়ি চালানো কিংবা রাস্তায় বাম দিকে দিয়ে না চলে ডান দিক দিয়ে চলা নৈতিকতা যেমন বিরোধী নয়, কিন্তু বেআইনি। রাস্তার বাম দিক দিয়ে বা ডান দিক দিয়ে রাস্তা দিয়ে বাম দিকে চলাচল যেমন নৈতিকতা বিরোধী নয়, কিন্তু এটা হচ্ছে একটা বেআইনি। উচিত অনুচিতের মানদণ্ডের ক্ষেত্রে এই আইনি যে আইন গুলো, নৈতিকতা গুলো, এগুলো মেনে চলতে হবে। যেমন দেখো আরো একটা উদাহরণ দিচ্ছে, যেমন অন্যদিকে মিথ্যা কথা বলা, অকারণে কারো মনে কষ্ট দেওয়া, গালমন্দ করা কিন্তু বেআইনি নয়, কিন্তু নৈতিকতা বিরোধী। তোমরা কি এই ধরনটা বুঝতে পারছো যে মিথ্যা কথা বলা, অকারণে কারো মনে কষ্ট দেওয়া, গালমন্দ করা বেআইনি নয়, কিন্তু নৈতিকতা বিরোধী। আচ্ছা, সুতরাং সব ক্ষেত্রে এবং সব সময় এক হতে পারে না। তাহলে উচিত অনুচিতের ক্ষেত্রে মানদণ্ডগত পার্থক্যের ক্ষেত্রে এই কথাগুলো গ্রহণযোগ্যতা অর্জন করে। এখন আসলে বলবৎকরণের ক্ষেত্রে পার্থক্য। বলবৎকরণের ক্ষেত্রে পার্থক্যটা দেখো, আইনের পিছনে রয়েছে সার্বভৌম কর্তৃত্ব সমর্থন। আইনের পিছনে সার্বভৌম কর্তৃত্বের সমর্থন রয়েছে, কিন্তু নৈতিকতা সামাজিক বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত। আইন প্রয়োগ করে থাকে রাষ্ট্রের বল প্রয়োগকারী শক্তি। আইন প্রয়োগ করে রাষ্ট্রের বল প্রয়োগকারী শক্তি। আইন ভঙ্গকারীকে আইনের আলোকে শাস্তি পেতে হয়। অপরদিকে নৈতিকতার পিছনে রাষ্ট্রের মতো কোনো বল প্রয়োগকারী শক্তি নেই। যদি নৈতিক বিধি প্রয়োগ না করে, নৈতিকতা বিরোধী কোনো কাজে লিপ্ত না থাকলে কাউকে কোনো নির্দিষ্ট দৈহিক শাস্তি ভোগ করতে হয় না। তাহলে বলবৎকরণের ক্ষেত্রে আমরা কোনো প্রকারের শক্তি প্রয়োগ করতে পারবো না। আইনের ক্ষেত্রে তো নয়ই, এবং নৈতিকতার ক্ষেত্রেও নয়। এখন আসো আমরা আইনের কাছে কিছু পার্থক্য পরিলক্ষিত করলাম। এখন আইনের নৈতিকতার কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। আইন ও নৈতিকতার কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়, যেমন লক্ষ্য ও অভিন্নতা। লক্ষ্য ও অভিন্নতা। লক্ষ্য ও আইন ও নৈতিকতার লক্ষ্য এক ও অভিন্ন। আইন ও নৈতিকতার লক্ষ্য হচ্ছে এক ও অভিন্ন। আচ্ছা, দুজনের লক্ষ্য এক নয়, আলাদা আলাদা লক্ষ্য বিরাজ করছে। যেমন ধরো, যেমন উভয়ের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের আচরণ। আইন এবং নৈতিকতার মূল বিষয় হচ্ছে মানুষের আচরণ। আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, নৈতিকতা মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। খুব সুন্দর একটা উদাহরণ। লক্ষ্য ক্ষেত্রের পার্থক্য, আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং নৈতিকতা মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। তাহলে কত সুন্দর ভাবে এখানে এই উদাহরণটি উপস্থাপন করা হলো। তাহলে তোমরা বুঝতে পেরেছো আইন কি। রাকিবুল, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা হচ্ছে মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে আসো আইন ও নৈতিকতার সাদৃশ্যগত পার্থক্যের একটি অন্যতম পার্থক্য হচ্ছে ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা। আইন ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আইন হচ্ছে সামাজিক ন্যায় বিচারের প্রতিফলন। সে দেশের নৈতিক মূল্যবোধের মান খুবই নিচু, সে দেশের আইন কখনো উচ্চমান সম্পন্ন হতে পারে না। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, মানুষের নৈতিকতা বোধ রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত ও সাহায্য করে। সমাজ জীবনে উৎকর্ষ সাধন ও আইন ও নৈতিকতা ঘনিষ্ঠভাবে কাজ করে। তাহলে আইন ও নৈতিকতা উৎকর্ষ সাধনে একে অপরের ঘনিষ্ঠ হিসেবে কাজ করে। এরপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্টটা দেখো, একে অপরকে প্রভাবিত করে। একে অপরকে প্রভাবিত করে। আচ্ছা, আইন ও নৈতিকতা একে অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে একসঙ্গে সমন্বয় সাধন করে কাজ করে।
এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি বইয়ের মধ্যে ন্যায় অন্যায় সম্পর্কিত প্রচলিত ধারণা যেমন অনেক সময় আইনে পরিণত হয়, তেমনি আইন অনেক সময় কূটনৈতিকতা দূর করে সুনীতিকে প্রতিষ্ঠিত করে। যেমন একসময় হিন্দু সমাজে প্রচলিত ছিল সতীদাহ বা সমরণ প্রথা, একসময় ভারতে নীতি বা ধর্ম অঙ্গ মনে করা হতো। ব্রিটিশ সরকার আইন করে এসব প্রথা বন্ধ করে দেয়। বর্তমানে প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রে অদৃশ্যতা ও বর্ণ প্রথার বিরুদ্ধে সাংবিধানিক আইন রচিত হয়েছে। তাইলে একে অপরকে আমরা আইন ও নৈতিকতার সাদৃশ্যগত পার্থক্য একে অপরকে প্রভাবিত করে, এটা বুঝতে পারলাম। এরপরে আসো সমাজ ও রাষ্ট্রের উপর নির্ভরতা। সমাজ ও রাষ্ট্রের উপর নির্ভরতা। আচ্ছা, আমরা আইন ও নৈতিকতা সমাজ ও রাষ্ট্রের উপর নির্ভরতা বিরাজ করে, কারণ আইনের মতে নৈতিকতা সমাজ ও রাষ্ট্র নির্ভর, আইনের মতে নৈতিকতা সমাজ ও রাষ্ট্র নির্ভর। সমাজ ব্যবস্থার ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে নৈতিক ধারণা ও আদর্শের পরিবর্তন হয়। তাইলে তুমি বুঝতে পারছো যে আইনের মতো নৈতিকতা সমাজ ও রাষ্ট্র নির্ভর করে। সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে নৈতিকতা ধারণা ও আদর্শের পরিবর্তন ঘটে থাকে। তাহলে আমরা আইন আমরা এখানে আইন ও নৈতিকতার পার্থক্য সম্পর্কে বুঝতে পারলাম। তারপরে হলো আইন নৈতিকতার সাদৃশ্য সম্পর্কে বুঝতে পারলাম। তাহলে এই দুটো নিয়ে আর কোনো কোশ্চেন আছে রাকিবুল, মুকিত? এখানে না স্যার। এখানে কোনো সমস্যা আছে? যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা নিয়ে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? না স্যার, না? না স্যার। তাহলে আমরা না স্যার, না। পরের পড়ায় চলে যাই, স্বাধীনতার সংজ্ঞা। এখানে চলে যাই, স্ক্রিনে কি পাইছো স্বাধীনতার সংজ্ঞা? জি স্যার। জি স্যার। দেখতে পাইছো না স্ক্রিনে? ধন্যবাদ। আচ্ছা, স্বাধীনতার সংজ্ঞা। স্বাধীনতার সংজ্ঞা। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লিবার্টি। এটা খুব ইম্পর্টেন্ট, এই বানানটা মুখস্থ করবা। লিবার্টি শব্দ লাইবার থেকে এসেছে, এই কথাটাও মুখস্থ করবা। ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ, এই লাইবার ল্যাটিন শব্দ, যার অর্থ ফ্রি বা স্বাধীন, সেটাই মুখস্থ করবা। তাহলে স্বাধীনতা শব্দটি ইংরেজি প্রতিশব্দ লিবার্টি, লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লাইবার থেকে এসেছে, যার অর্থ ফ্রি বা স্বাধীন। সুতরাং মানুষের ইচ্ছানুযায়ী কিছু বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয়। সাধারণ ভাষায় স্বাধীনতা বলতে মানুষের ইচ্ছা মতো কোনো কিছু করার বা না করার অধিকারকে বোঝায়। এই দৃষ্টিকোণ থেকে অধীনতা মুক্ত অবস্থায় হচ্ছে স্বাধীনতা। তাহলে স্বাধীনতার মূল দৃষ্টিকোণ থেকে অধীনতা মুক্ত অবস্থাকেই হচ্ছে স্বাধীনতা। তুমি কারো অধীনতে নয়, তুমি কি এই ম্যাডাম, আজকে আপনি যদি দেখেন আমাদের বিষয়টি। আচ্ছা, তাহলে স্বাধীনতার সংজ্ঞা মোটামুটি বুঝতে পেরেছো। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে স্বাধীনতার সংজ্ঞা প্রদান করেছেন। তাদের যে সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই একটু মুখস্থ করবা। জন স্টুয়ার্ট মিল, হার্বার্ট স্পেন্সার, টি.এইচ. গ্রিন, শেলি, অধ্যাপক হ্যারাল্ড জেলাস্কি, হ্যাঁ, এনারা স্বাধীনতা সম্পর্কে যে ধরনের উক্তি প্রদান করেছে, সেই উক্তিগুলো সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমরা মুখস্থ করবা। এখন আসো স্বাধীনতার বিভিন্ন রূপ। এটা স্ক্রিনে দেখা যায় স্বাধীনতার বিভিন্ন রূপ? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ইয়েস স্যার। দেখা যায় না? আচ্ছা, ধন্যবাদ। এখন আসো স্বাধীনতার বিভিন্ন রূপ। আচ্ছা, দেখো স্বাধীনতার বিভিন্ন রূপের মধ্যে আমরা প্রথমেই দেখতে পারি ব্যক্তিগত স্বাধীনতা, পৌর স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা খুব ইম্পর্টেন্ট একটা কথা, ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। এখন তোমাদের যদি ব্যক্তিগত স্বাধীনতা না থাকে তাহলে তোমাদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটতে পারবে না। তাহলে তোমাদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটতে গেলে, তোমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে গেলে তোমাদের স্বাধীনতার দরকার আছে। তোমাদের স্বাধীনতার দরকার না থাকলে
ব্যক্তিগত স্বাধীনতা এবং তোমরা পারবা না। আচ্ছা, এবং তোমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারবা না। তোমরা যেমন রাষ্ট্রের ইচ্ছা মতো চলাচল করতে পারো, তারপর নিজ ধর্ম পালন করতে পারো, এগুলোই হচ্ছে তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা বা পৌর স্বাধীনতার, এগুলোই হচ্ছে তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা উপর বা পৌর স্বাধীনতার ধরন। এরপরে আসো প্রাকৃতিক স্বাধীনতা। খুব সুন্দর একটা কথা, প্রাকৃতিক স্বাধীনতা। এই প্রকৃতিটা, এই প্রকৃতির রাজ্যে যে স্বাধীনতা ভোগ করতে, তাকেই বলে প্রাকৃতিক স্বাধীনতা। তাহলে আমরা, কি এলো রাকিবুল, কোথায় গেল? উৎস আছে লাইনে? উৎস লাইনে আছো না? রাকিবুলের লাইন কি কাটি গেছে কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, মুকিদ রহমান উৎস আছে। তাহলে এখন দেখো প্রাকৃতিক স্বাধীনতাটা কি। প্রাকৃতিক স্বাধীনতা, রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে যে স্বাধীনতা উপভোগ করত, তাকে বলা হয় স্বাভাবিক স্বাধীনতা বা প্রাকৃতিক স্বাধীনতা। এই সামাজিক প্রাকৃতিক স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে 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 এই স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন, জোর দিয়েছেন। ঠিক আছে, যে প্রাকৃতিক স্বাধীনতা, মানুষ জন্মগ্রহণ করে স্বাধীন হয়ে, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, এখানে প্রাকৃতিক স্বাধীনতা যদি না থাকে কোনো মানুষের, তাহলে সে স্বাধীনভাবে সুন্দরভাবে তার কাজগুলো সমাজে সুন্দরভাবে ব্যক্ত করতে পারবে না। এরপরে আসো আইনগত স্বাধীনতা। প্রত্যেকটি মানুষের আইনগত স্বাধীনতা অধিকার রয়েছে। আইনগত স্বাধীনতা, আইনগত স্বাধীনতা ছাড়া কোনো মানুষ সমাজে স্বীকৃতি লাভ করতে পারে না। তাই আইনগত স্বাধীনতা রাষ্ট্র স্বীকৃত, সংরক্ষিত, নিয়ন্ত্রিত স্বাধীনতাকে এই আইনগত স্বাধীনতা বলা হয়। যদি মানুষের আইনগত স্বাধীনতা না থাকে, তাহলে সমাজে সবসময় একটা বিশৃঙ্খলা লেগে থাকতো। তারপরে দেখো সামাজিক স্বাধীনতা। আমরা এই সমাজের ছোট বড়, ধনী দরিদ্র নির্বিশেষে সবাই মিলে বসবাস করি। এই জন্য সবার সামাজিক স্বাধীনতা থাকা, সুন্দরভাবে বসবাস করতে গেলে, অবশ্যই সুন্দর জীবনযাপন করতে গেলে একটা অনুকূল পরিবেশের স্বাচ্ছন্দ্য প্রয়োজন থাকে, তাকে সামাজিক স্বাধীনতা বলে। আচ্ছা, এরপরে আসো, আমরা একটু দ্রুত যাব আজকে, ঠিক আছে? দ্রুত পড়াটা বুঝবা তোমরা, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা, রাষ্ট্রবিজ্ঞানী হ্যারাল্ড লাস্কির মতে যে রাষ্ট্রীয় কার্যকলাপের ভূমিকা পালনের যে ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে। যে হ্যারাল্ড লাস্কি, তার মতে রাষ্ট্রীয় কার্যকলাপের ভূমিকা পালনের ক্ষমতাকে রাজনৈতিক স্বাধীনতা বলে ইনি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে বলেছে। যে রাজনৈতিক যদি স্বাধীনতা না থাকে জনগণের মাঝে, তাহলে জনগণ প্রত্যক্ষ বা প্রত্যক্ষভাবে, সরাসরি বা কোনোভাবে ভোটদানের অধিকার পাবে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার পাবে না, এবং নিরপেক্ষভাবে মত প্রকাশের অধিকার পাবে না। স্যার বুঝতে পারছি না। হ্যাঁ, সরকারি চাকরি লাভ করতে পারবে না। পারছি না তো। এগুলো হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। এই রাজনৈতিক স্বাধীনতাগুলো প্রত্যেক ব্যক্তির থাকতে হবে। প্রত্যেক ব্যক্তির রাজনৈতিক স্বাধীনতা থাকতে হবে। যদি রাজনৈতিক স্বাধীনতা না থাকে, তাহলে মানুষ এই সমস্ত সুযোগ সুবিধা এবং অধিকার থেকে বঞ্চিত হবে। এরপরে আসো অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতা কি? এখন মানুষের সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের এবং স্বাচ্ছন্দ্য এবং দৈনন্দিন অভাব থেকে মুক্ত এবং দৈনিক জীবিকা অর্জনের যে সুযোগ প্রদান করা হয়, সেটাই হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট রুজভেল্টের মতে, ইনি কি বলছেন শোনো। ইনি বলছেন যে অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি। ইনি বলছেন অর্থনৈতিক স্বাধীনতার অর্থ হচ্ছে অভাব থেকে তাহলে মুক্তি। তাহলে জনগণ, রাষ্ট্রের জনগণকে, প্রত্যেক জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে
তাহলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে, এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ছাড়া স্বাধীনতা পরিপূর্ণতা সে পাবে না। এরপরে আসো জাতীয় স্বাধীনতা। এরপরে আসো জাতীয় স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা। এখন আমরা প্রত্যেকটা রাষ্ট্রে বিভিন্ন জন বিভিন্ন রাষ্ট্রে বসবাস করি। আমরা এই রাষ্ট্রে বসবাস করি, আমরা এই রাষ্ট্রের নাগরিক। আমরা যদি আমাদের যে জাতীয় স্বাধীনতা না থাকে আমাদের মধ্যে, তাহলে রাষ্ট্র যদি আমাদের জাতীয় স্বাধীনতা নিশ্চিত করতে না পারে, তাহলে রাষ্ট্রের বিভিন্ন ধরনের এই অস্থিতিশীলতার মধ্যে রাষ্ট্র পড়বে। কারণ জনগণের স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের একটি অন্যতম বৃহৎ কাজ। তাহলে এটা মোটামুটি স্বাধীনতার বিভিন্ন রূপগুলো বুঝতে পারলা তোমরা। স্বাধীনতার বিভিন্ন রূপের মধ্যে এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, পয়েন্টগুলো মুখস্থ করবা, এবং এই পয়েন্টগুলোর ভিতরে যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। তাহলে এটা থেকে আমরা এরপরে যাই স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচ। আচ্ছা, স্বাধীনতার রক্ষা কবচে, স্বাধীনতার রক্ষা কবচ তোমরা দেখো, স্বাধীনতার রক্ষা কবচের প্রধান পয়েন্ট হচ্ছে আইন। তাহলে স্বাধীনতার রক্ষা কবচ আইন সকলকে মানতে হবে। ধনী ধনী থেকে শুরু করে দরিদ্র আপামর জনসাধারণ সবাইকে আইন মেনে চলতে হবে। এরপরে দেখো সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ। সংবিধান, বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রই চলে একটি সংবিধান অনুযায়ী। সংবিধান, এর আগেও বলছি আমি, সংবিধান কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধানে রাষ্ট্রের সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়ে থাকে। এরপরে দেখো দায়িত্বশীল শাসন ব্যবস্থা। দায়িত্বশীল শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থা যদি দায়িত্বশীল না হয় তাহলে রাষ্ট্র খুব সুন্দরভাবে পরিচালিত হতে পারে না। তারপরে দেখো প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। আমাদের বাংলাদেশের গণতন্ত্রটা হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা করে অনুষ্ঠিত হয়, পরিচালিত হয়। তারপরে দেখো আইনের অনুশাসন। আইনের অনুশাসন যদি দেশে বিরাজমান ভাবে প্রতিষ্ঠিত না হয় তাহলে স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। তারপরে আসো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রগুলোকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আওতায় আনতে হবে, না হলে স্বাধীনতা রক্ষা করা যাবে না। খুব ইম্পর্টেন্ট একটা কথা, বিচার বিভাগে স্বাধীনতা। এখন স্বাধীনতা রক্ষা কবচের অন্যতম প্রধান শর্ত হচ্ছে বিচার বিভাগের রক্ষা কবচ। বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা যদি দেওয়া না যায় তাহলে আমরা আর, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা না হলে বিচার স্বাধীনভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে না। আর স্বাধীন এবং সুষ্ঠুভাবে পরিচালিত না হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে না। এরপরে আসে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা যাবে না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। তারপরে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি সমাজে না হয় তাহলে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আর সমাজে সুশাসন প্রতিষ্ঠিত না হলে স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। তাহলে মোটামুটি এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পারলা। এরপরে দেখো সাম্য। আমরা বেশি আর দূর আগাবো না, আর শুধু আমরা এই সাম্যটা পড়বো। সাম্যটা তোমরা একটু দেখো। সাম্য, সাম্য হচ্ছে খুব সুন্দর একটা পয়েন্ট। সাম্য, তোমরা সাম্যটা একটু দেখো। সাম্য সুসংগঠিত, সাম্যের সাম্যের কিছু কারণ আছে। সুসংগঠিত দলব্যবস্থা, সাম্যের মধ্যে সুসংগঠিত দলব্যবস্থা থাকতে হবে, সাংবিধানিক সরকার থাকতে হবে, সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক বিরাজ করতে হবে, শোষণমুক্ত সামাজিক অবকাঠামো নির্মাণ করতে হবে, সদা জাগ্রত জনমত গড়ে তুলতে হবে। এখন আরেকটা আমরা পড়া আজকে 3.18, এটা পড়ে আমরা আজকে পড়া শেষ করব। দেখো আইন ও স্বাধীনতা সম্পর্কের মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো আমি লিপিবদ্ধ করেছি তোমাদের বই থেকে, সেই পয়েন্টগুলো সুন্দর করে দেখো। কি আছে প্রথমে? আইন ও স্বাধীনতার শর্ত ও ভিত্তি। আইন স্বাধীনতার অন্যতম শর্ত এবং ভিত্তি রচনা করে, একটিকে ছাড়া অপরটি প্রায় অকল্পনীয়। আইন ও স্বাধীনতার রক্ষা কবচ। আইন স্বাধীনতার রক্ষা কবচ। এর আগে স্বাধীনতা সম্পর্কে তোমাদেরকে বলছি আমি। ঠিক, আইন আছে বলি স্বাধীনতা ভোগ করা যায়, আইন না থাকলে স্বাধীনতা ভোগ করা যেত না।
তারপরে দেখো আইন স্বাধীনতার অভিভাবক। আইন হচ্ছে স্বাধীনতার অভিভাবক, কারণ একটিকে ছাড়া অন্যটি প্রায় অর্থহীন। আইন স্বাধীনতার রক্ষক। আইন হচ্ছে স্বাধীনতার রক্ষক। স্বাধীনতাকে রক্ষা করতে গেলে আইনের প্রয়োজন আছে, আইন ছাড়া স্বাধীনতাকে রক্ষা করা সম্ভব নয়। এরপরের পয়েন্ট দেখো, আইনের ক্ষেত্রে আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। আইনের মাধ্যমে আমরা স্বাধীনতার পরিধি সম্প্রসারিত হয়। রাষ্ট্র আইনের দ্বারা এমন এক সামাজিক পরিবেশ সৃষ্টি করে যেখানে সুন্দর সভ্য জীবনযাপনের অনুকূল অবস্থা প্রতিষ্ঠিত করে। আইন ও স্বাধীনতার এরূপ ঘনিষ্ঠ লক্ষ্যই করে রাষ্ট্রবিজ্ঞানী রিচি বলেছেন, স্বাধীনতা বলতে যদি আত্মবিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধাকে বোঝায় তাহলে নিশ্চিতভাবে তা আইনের দ্বারা সৃষ্ট। তাহলে রাকিবুল, মুকিত, তাহলে আমরা আজকে যতগুলো স্যার পড়লাম বলেন। তোমরা এই পর্যন্তই আজকে থাকবে। তোমাদের এইটা খুব ভালো করে তোমরা পড়বা। আমরা আজকে পড়ছি 3.14 থেকে 3.18 পর্যন্ত। তোমরা অবশ্যই এটা পড়ে আমাকে সোমবারে এই পড়াগুলো দিবা। আমি তোমাদেরকে এই সোমবারে এই পড়াগুলো খুব সুন্দর করে ধরবো। তাহলে আজকে তো সময় শেষ হয়ে গেছে, আজকে এই পর্যন্তই রাখি তাহলে। হ্যাঁ রাকিবুল, মুকিত, আসসালামু আলাইকুম। হ্যাঁ তোমরা লাইন থেকে বের হয়ে যাও। তাহলে আমরা যেহেতু ফেরত বার্তা পাচ্ছি না, যেটা মোট বিক্রয় সেটাই নির্বিক্রয়। প্রশ্ন যদি আমরা বলতাম শুধু মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে এটাই অ্যান্সার হতো। এখন আমি বলছি বিক্রয়, তাহলে মোট বিক্রয় থেকে ফেরত বার্তা বাদ দিলে আমরা পাই নির্বিক্রয়। মোট বিক্রয় থেকে ফেরত বার্তা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই